হ্যালো ভিজিটর্স, ওয়েলকাম টু টার্মাক্স হেল্পলাইন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বড় টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। আসলে এটা টার্মাক্স এর বেসিক পুরোটা দেখানোর চেষ্টা করব। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, টার্মাক্স এর কাজ শেখার ট্রাই করতেছেন, বা যারা টার্মাক্স এ অলরেডি শুরু করে দিচ্ছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এখানে আমরা ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে আপনাদের ভেতরে টার্মাক্স এর বেসিক যে ভেতরে যেগুলো আছে সবকিছুই আমরা দেখাবো। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের টার্মাক্স এর বেসিক নলেজ গুলো জানতে কোথাও কোনো ভুল হবে না বা কোথাও কোনো অসুবিধা হবে না। তো আজকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা লিনাক্স সম্পর্কে আইডিয়া আছে, লিনাক্স সম্পর্কে একটু জানেন, তাদের ক্ষেত্রে তো আরো সহজ। আর যারা টার্মাক্স অ্যাডভান্স লেভেল, তারা না দেখলেও চলবে, কোনো সমস্যা নেই। তো আপনারা হয়তো জানেন টার্মাক্স কি। যারা নতুন ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটু বলি, টার্মাক্স হচ্ছে একটা টার্মিনাল। লিনাক্সে যেমন টার্মিনাল থাকে, টার্মাক্সের টার্মিনালও সেম, বাট লিনাক্স একটা রুট, টার্মাক্সও রুট করা যায়। সেক্ষেত্রে যারা নতুন আছে তাদের ক্ষেত্রে রুট না হলেও চলবে, অনেক কাজ করা যায় রুট ছাড়া। সো আমরা আজকে সেই টার্মাক্স ইনস্টলেশন, টার্মাক্স এর বেসিক, টার্মাক্স সেটআপ সবকিছু দেখবো। সো টিউটোরিয়ালটা বড় হবে, তারপরেও আশা করছি যারা শেখার ইচ্ছা আছে তারা দেখবেন। এই টিউটোরিয়াল থেকে বেসিকের সম্পূর্ণ আপনারা শিখে যাবেন, পরবর্তীতে আপনারা অ্যাডভান্সে কাজ করতে পারবেন। আর অ্যাডভান্সে কাজ করতে গেলে এই টিউটোরিয়ালের যে বেসিক কাজগুলো, এগুলো আপনাদের শেখা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা আর বেশি কথা বলছি না, সরাসরি চলে যাই টিউটোরিয়ালে। সো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর আমরা টার্মাক্স লিখে এন্টার করি। এন্টার করলে আমাদের এরকম একটা টার্মাক্স সফটওয়্যার দেখা যাবে। এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর কিছু সেকেন্ড আপনাদের এটা সেট আপ হবে। এরপর আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে ক্লিয়ার কমান্ড টাইপ করবেন। ক্লিয়ার কমান্ডের কাজ হচ্ছে আপনার এই স্ক্রিনটাকে ক্লিয়ার করে দেওয়া। সো এরপর আপনাদের ফার্স্ট যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টার্মাক্স সেটআপ স্টোরেজ। এই কমান্ডের কাজ হচ্ছে আপনার যে ফোনের যে ইন্টারনাল স্টোরেজটা আছে এটাকে পারমিশন দিয়ে দেওয়া, যেন টার্মাক্সের সাথে এটা কানেক্ট হয়ে যায়। তো এটা এন্টার করার পর আপনাদের এখানে একটা পারমিশন চাইবে। সো এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন। সো এরপর আমরা লিখবো এপিটি আপডেট। সো এই এপিটিটা হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ টুল। এপিটি এর ফুল মিনিংস হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ টুল। সো আমরা এই এপিটিটা আপডেট করে নিব। প্রথম ক্ষেত্রে আমাদের এখানে টুলস গুলো কম থাকে, আপডেট করলে সবগুলো টুলস এখানে অ্যাভেলেবেল হয়। সো এখন আমরা টাইপ করব এপিটি আপগ্রেড, দেন এন্টার করব। দেন আমাদের এখানে আমাদের ডিস্ক স্পেসের জন্য একটা পারমিশন আছে, সো এটাকে ওয়াই প্রেস করে অ্যালাউ করে দেবেন। দেন আপনাদের এখানে নতুন একটা পারমিশন চাইতে পারে, সেক্ষেত্রে আবার ওয়াই প্রেস করে এন্টার করে দেবেন। তারপর আমরা স্ক্রিনটাকে আবার ক্লিয়ার করে নিলাম। তারপর আমরা এখন দেখব যে আমরা যে এপিটি লিস্টটা আপডেট করলাম, এখানে কি কি টুলস আছে বা কি কি প্যাকেজ গুলো আছে। সো এই জন্য আমাদের টাইপ করতে হবে এপিটি লিস্ট। এপিটি লিস্ট লিখে এন্টার করলে আমাদের এখানে যে প্যাকেজ গুলো আমাদের টার্মাক্সে আছে সেই প্যাকেজ গুলো এখানে দেখা যাবে। আপনারা এখানে লক্ষ্য করেন অনেক প্যাকেজ আছে, অনেক প্যাকেজ অ্যাভেলেবেল এখানে। তো যে প্যাকেজ গুলো এখানে ইনস্টল করা, এগুলোর পাশে দেখবেন যে ইনস্টল লেখা, আর যেগুলো ইনস্টল করা নাই সেগুলোর পাশে ইনস্টল লেখা থাকবে না। সো আমরা এখান থেকে একটা প্যাকেজ এখন ইনস্টল করব। সো এই জন্য আমরা এখান থেকে ধরুন সি ম্যাট্রিক্স যে প্যাকেজটা আছে এটা আমরা ইনস্টল করব। সো এটাকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমরা আমাদের স্ক্রিনটাকে আবার ক্লিয়ার করলাম। দেন আমরা এখন
দেন আমরা এখন আরেকটা জিনিস শিখতে পারি, যেটা হচ্ছে যে আমরা যে সি ম্যাট্রিক্স প্যাকেজটা কপি করলাম, এই প্যাকেজটা এখন কি অবস্থায় আছে বা এই প্যাকেজটা কিভাবে ইনস্টল করতে হয়। সো এই প্যাকেজটার সবকিছু আমরা জানবো। এই জন্য আমাদের টাইপ করতে হবে apt show প্যাকেজ নেম। আপনি সি ম্যাট্রিক্স এর পরিবর্তে অন্য প্যাকেজ ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো আমি সি ম্যাট্রিক্স টাইপ করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেজ নেম সি ম্যাট্রিক্স ভার্সন 2.0, মেইনটেনেন্স, এভরিথিং, ইনস্টলেশন সাইজ বা এই প্যাকেজটার কাজ কি এখানে দেখতেছেন ডিসক্রিপশনে লেখা আছে, কমান্ড প্রডিউসিং এ ম্যাট্রিক্স স্টাইল। সো এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টলের জন্য আমাদের টাইপ করতে হবে apt ইনস্টল সি ম্যাট্রিক্স। সো দেন আমরা এন্টার করলাম। সো আমাদের সি ম্যাট্রিক্স ইনস্টল হয়ে গেল। দেন আমরা এখন টাইপ করব এটা রান করার জন্য সি ম্যাট্রিক্স। সি ম্যাট্রিক্স লেখা এন্টার করলে আপনারা এখানে লক্ষ্য করেন যে একটা ম্যাট্রিক্স ইফেক্ট আসছে এখানে। ম্যাট্রিক্স ইফেক্টটা দেখতে অনেক সুন্দর। সো এভাবে আপনারা সি ম্যাট্রিক্স টুলটা ইনস্টল করতে পারেন। সো এটাকে ক্যান্সেল করবো কিভাবে বা স্টপ করবো কিভাবে, এটার জন্য আপনারা কন্ট্রোল জেড টাইপ করবেন, এটা ক্লোজ হয়ে যাবে। সো এটা গেল হচ্ছে সি ম্যাট্রিক্স ইনস্টলেশন। সো আমরা আবার apt লিস্ট লিখে এন্টার করি। এখন আমরা দেখবো যে আমরা যে সি ম্যাট্রিক্সটা ইনস্টল করলাম এটা ইনস্টল আছে নাকি। সো এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে সি ম্যাট্রিক্স এর পাশে ইনস্টল লেখা এসে গেছে, যেটা আগে ছিল না। সো আমরা এটা ইনস্টল করছি বিধায় এটা ইনস্টল লেখা আসছে। সো এখন আমরা দেখব কিভাবে কোনো প্যাকেজকে রিমুভ করতে হয়। ধরুন আমি একটা প্যাকেজ ইনস্টল করছি যেটা আমার এখন প্রয়োজন হচ্ছে না। সো আমি ওটাকে এখন আনইনস্টল করে দিব। সো এটার জন্য আমাদের টাইপ করতে হবে, ধরুন আমি সি ম্যাট্রিক্সটাকে আবার রিমুভ করব। সো এর জন্য টাইপ করতে হবে apt রিমুভ প্যাকেজ নেম। সেক্ষেত্রে প্যাকেজের নাম আমি সি ম্যাট্রিক্স দিচ্ছি। সো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে apt রিমুভ সি ম্যাট্রিক্স রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা যদি আবার টাইপ করি apt লিস্ট, সো এখন যদি আমরা আবার সি ম্যাট্রিক্স প্যাকেজটাকে খুঁজে বের করি, সো এখানে দেখতে পাচ্ছেন যে সি ম্যাট্রিক্স এর পাশে আবার ইনস্টল লেখাটা চলে গেছে। তার মানে এটা সাকসেসফুলি ভাবে আনইনস্টল হয়েছে। সো আমরা পেজটাকে আবার ক্লিয়ার করি। সো এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে অ্যাক্সেস করব টারমাক্স দিয়ে। আমরা নরমালি ইন্টারনাল স্টোরেজে যাওয়ার জন্য ফাইল ম্যানেজার ইউজ করি, এখন আমরা টারমাক্স দিয়ে কিভাবে ইন্টারনাল স্টোরেজে যাব। সো এই জন্য আমাদের টাইপ করতে হবে সিডি দেন একটা স্পেস দেন এসডি কার্ড। এখানে এসডি কার্ডটা দেওয়ার কারণ হচ্ছে এসডি কার্ডের মিনিং হচ্ছে ইন্টারনাল স্টোরেজ, এটা কোনো মেমোরি কার্ড বা এরকম কিছু মনে করেন না। সিডি এসডি কার্ড হলো এটা ইন্টারনাল স্টোরেজ। সো সিডি এর মিনিং হচ্ছে যে সেন্স ডিরেক্টরি। সিডি দিয়ে আমরা কোনো ডিরেক্টরিতে প্রবেশ করতে পারি, আর ইন্টারনাল স্টোরেজের জন্য এসডি কার্ড। সো সিডি এসডি কার্ড দিয়ে এন্টার করলে আমরা এসডি কার্ডে প্রবেশ করব। দেন আমাদের এলএস টাইপ করতে হবে। এলএসটা হলো লিস্ট। এলএস টাইপ করলে আমরা যে কোনো ডিরেক্টরিয়াল লিস্ট দেখতে পাবো, ওখানে কি টুলস বা কি কি আছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারনাল স্টোরেজে যে ফোল্ডার গুলো আছে বা যা যা আছে সবগুলো চলে আসছে এখানে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো হিডেন ফোল্ডার এখানে শো হচ্ছে না। একটু ভালোভাবে লক্ষ্য করুন, হিডেন ফোল্ডার গুলোতে ডট ইউজ করা হয়, ডট অ্যান্ড্রয়েড বা ডট কোনো ফাইল নেম, যেগুলো শো হয় না। সো আমি আমার ইন্টারনাল স্টোরেজ থেকে হিডেন ফাইল শো করে আপনাদের দেখাচ্ছি সেটিং থেকে। সো আমি এখান থেকে হিডেন ফাইল গুলো অন করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে হিডেন ফাইল গুলো কিভাবে থাকে, ডট ইউজ করা হয় সামনে। সো এটা টারমাক্সে কিভাবে দেখবো আমরা, এটা দেখার জন্য আমাদের টাইপ করতে হবে ls দেন একটা স্পেস দেন একটা হাইফেন দেন এ। এন্টার করলে আপনারা দেখতে পাবেন যে আপনার হিডেন ফাইল গুলো এখানে ডট তারপর ফাইল নেম সহ শো হচ্ছে। সো এটা হচ্ছে হিডেন ফাইল দেখার নিয়ম। সো এবার আমরা আবার ক্লিয়ার করে ls টাইপ করলাম। সো এখন আমরা দেখব আমাদের এখানে যে ফোল্ডার গুলো আছে এই ফোল্ডার গুলো মানে ইন ডিটেলস আমরা দেখব। সো এটা দেখার জন্য আমাদের টাইপ করতে হবে
ls, দেন একটা স্পেস, দেন হাইফেন, দেন ls। এটা দিয়ে যদি এন্টার করি আমরা, এখানে লক্ষ্য করতে পারছেন যে প্রত্যেকটা ফোল্ডারের ডিটেলস শো হচ্ছে এখানে, কোন ডিরেক্টরিতে আছে, ফোল্ডারটা কত তারিখের বা কতদিন আগের বা টাইম, এভরিথিং দেখাচ্ছে, বা ফোল্ডারের সাইজ। সো এটা দিয়ে আমরা ফোল্ডারের ইন ডিটেলস আমরা দেখতে পারবো। সো পেজটা আমরা আবার ক্লিয়ার করি। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের ইন্টারনাল স্টোরেজের মাঝে একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েটের জন্য আমরা নরমালি যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে touch, touch। সো আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করতেছি helpline.txt। সো এটা দিয়ে এন্টার করলে আবার এলএস টাইপ করলে আপনারা এখানে দেখতে পাবেন যে helpline.txt নামে আমার একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে আমার ইন্টারনাল ডিরেক্টরিতে। সো এখন আমরা এটাকে রিড করব কিভাবে, বা আমরা তো সাধারণত নোটপ্যাড ইউজ করি কোনো টেক্সট ফাইলকে দেখার জন্য। সো আমরা এখানে টার্মাক্সে কিভাবে দেখব, এটার জন্য আমাদের ইউজ করতে হবে ক্যাট কমান্ড। ক্যাট টাইপ করে ফাইলের যে নেমটা, সেই নেমটা এখানে টাইপ করে এন্টার করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফাইলের মাঝে কি কি আছে। সো যেহেতু আমি এই টেক্সট ফাইল ক্রিয়েট করছি, এখানে কোনো এর ভিতরে কোনো কিছু আমি টেক্সট অ্যাড করি নাই, সো এখানে এটা এমপিটি দেখাচ্ছে। সো এখন আমরা শিখবো কিভাবে কোনো ফাইলকে আমরা এডিট করতে পারি। আমরা তো নোটপ্যাড দিয়ে এডিট করি, আবার এটাকে সেভ করি। সো আমরা টার্মাক্স দিয়ে কিভাবে সেভ করি, সো এর জন্য আমাদের ইনস্টল করতে হবে একটা প্যাকেজ। প্যাকেজটার নাম হচ্ছে ন্যানো। সো ন্যানো প্যাকেজ ইনস্টল করতে হলে apt install nano টাইপ করে এন্টার করতে হবে। যারা আপডেট টার্মাক্স ইউজ করেন তাদের ইনস্টল না করলে চলবে, অটোমেটিক ইনস্টল করা থাকে। সো এখন আমরা helpline.txt এখানে আমরা কিছু টেক্সট অ্যাড করবো আপনাদের দেখানোর জন্য। সো এর জন্য আমরা লিখলাম ন্যানো, দেন স্পেস, দেন helpline.txt, দেন এন্টার। এন্টার করলে আপনাদের এরকম একটা স্ক্রিন আসবে আপনাদের সামনে। সো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যা খুশি তাই লেখেন, আমি দেখাচ্ছি। আমি এখন আমার মতো লিখতেছি, সাবস্ক্রাইব টার্মাক্স হেল্পলাইন। হ্যাঁ, অবশ্যই টার্মাক্স হেল্পলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। এরপর এটাকে আমরা সেভ করবো কিভাবে, সেভ করার জন্য আপনাদের কন্ট্রোল উপরে যে দেখতে পাচ্ছেন কন্ট্রোল একটা বাটন, কন্ট্রোলে একটা প্রেস করে এক্স এ প্রেস করবেন, দেন ওয়াই প্রেস করবেন, দেন এন্টার করবেন, আবার এন্টার করবেন, সেভ হয়ে যাবে। সো এখন যদি আমরা ক্যাট টাইপ করি, দেন আবার যদি টাইপ করি helpline.txt, দেন এখানে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব টার্মাক্স হেল্পলাইন চ্যানেল, যতটুকু দেখলাম ততটুকু এখানে আসছে। সো এইভাবে আমরা কোনো টেক্সট ফাইল বা যে ফাইলগুলো আমরা রিড করতে পারি, সো ওই ফাইলগুলো আমরা ন্যানো এডিটর দিয়ে এডিট করতে পারি। সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কোন ডিরেক্টরিতে আছি সেই ডিরেক্টরির লোকেশনটা জানবো। এটার জন্য আমাদের টাইপ করতে হবে pwd। pwd এর মিনিং হচ্ছে যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। সো আমি এখানে pwd টাইপ করছি, এখানে দেখতে পাচ্ছেন /sd কার্ড লেখা আসছে। সো আমরা এখন sd কার্ড ডিরেক্টরিতে আছি। সো এখন যদি এই sd কার্ড থেকে আমরা আমাদের যে টার্মাক্সের ডিরেক্টরিতে যেতে চাই, সেজন্য আমাদের টাইপ করতে হবে cd টাইপ করে এন্টার করলে আমরা চলে যাব আমাদের টার্মাক্সের হোম ডিরেক্টরিতে। সো আমি cd টাইপ করে এন্টার করলাম। সো এখানে এসে আমি pwd এন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন data com.termux files home, মানে টার্মাক্স এর হোম ডিরেক্টরি হচ্ছে আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি, আমরা যেখানে কাজ করি, টার্মাক্স এর হোম। এখন যদি আমরা আরেকটু ডিপলি জানতে চাই, তাহলে আমরা যদি এখানে টাইপ করি cd স্পেস একটা /d। সো এক্ষেত্রে আপনাদের যাদের ফোনটা রুট থাকে বা আপনাদের টার্মাক্স এর রুট পারমিশন দেওয়া থাকবে, তারাই কেবলমাত্র এই cd স্পেস /d এন্টার করলে আপনাদের রুট ডিরেক্টরি দেখতে পারবেন। সো আমার ফোনটা রুট নাই, সো যেহেতু বিগিনারদের শেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এটা না জানলেও চলবে। সো cd স্পেস /d এন্টার করলে আমাদের রুট ডিরেক্টরি দেখা যায়।
সো আমরা আবার আমাদের ইন্টারনাল স্টোরেজে চলে যাই। এই জন্য আমরা আবার সিডি স্পেস স্ল্যাশ এসডি কার্ড টাইপ করে এন্টার করি। ইন্টারনাল স্টোরেজে আসার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব আমাদের ইন্টারনাল স্টোরেজের ভেতর। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের যে কমান্ডটা ইউজ করতে হয় সেটা হচ্ছে mkdir। সো mkdir দেওয়ার পর আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, ফোল্ডারের নাম হচ্ছে ডেমো দিয়ে এন্টার করলাম। সো এন্টার করার পর আপনারা যদি ls টাইপ করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেমো নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, যেটা আগে ছিল না। সো আমরা এখন শিখলাম কিভাবে ফাইল তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে আমরা কোন ডিরেক্টরিতে আছি ডিরেক্টরি লোকেশন বের করতে হয়, এবং আমাদের প্যাকেজ ইনস্টলেশন এবং এভরিথিং শিখলাম। সো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল স্টোরেজ থেকে কিভাবে আমাদের টারমাক্স এর মেইন ডিরেক্টরিতে মানে হোম ডিরেক্টরিতে কোনো ফাইল কপি করতে হয়। সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেক সময় আমাদের ফোন স্টোরেজ থেকে অনেক ফাইল আমাদের টারমাক্স এর ডিরেক্টরিতে কপি করতে হয়। সো এটাই শিখবো। সো এটার জন্য আমাদের কপি করার জন্য আমাদের টাইপ করতে হবে সিপি দেন একটা স্পেস, দেন আমরা helpline.txt এটাই কপি করি। সো ওই ফাইলটার নাম লিখবেন আপনারা, দেন একটা স্পেস, দেন আমাদের যেহেতু এটা আমরা হোম ডিরেক্টরিতে কপি করব সেজন্য আমাদের একটা $সাইন ইউজ করতে হবে। দেন আমাদের হোম লিখতে হবে ক্যাপিটাল লেটারে, এটা নিয়ম, আপনাদের ক্যাপিটাল লেটারে হোম লিখতে হবে, দেন এন্টার করবেন। সো এন্টার করলে আমরা এখন আবার সিডি টাইপ করি, আমাদের হোম ডিরেক্টরিতে চলে যাই, দেন ls টাইপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম ডিরেক্টরিতে helpline.txt ফাইলটা এসে গেছে। আবার আমরা আমাদের এসডি কার্ডে চলে যাই, মানে আমাদের ইন্টারনাল স্টোরেজে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটাকে মুভ করব, ডেমো যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সে ফোল্ডারটাকে মুভ করব। সো ফোল্ডার মুভ করার নিয়মটা একটু আলাদা। সেক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে সিপি স্পেস হাইফেন দেন একটা আর দেন স্পেস ডেমো মানে ফোল্ডারের নাম, দেন স্পেস আমাদের এখানে নতুন একটা সেশন নিতে হবে। নেওয়ার পর আমাদের টাইপ করতে হবে pwd। সো আমরা যেহেতু এখন আসি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ ডিরেক্টরিতে, আমরা আবার হোম ডিরেক্টরিতে এসে গেলাম ls টাইপ সিডি টাইপ করে। সো এখন pwd টাইপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হোম ডিরেক্টরিতে হচ্ছে এটা, যেটা ডেটা টারমাক্স এর আগে আমি একবার বলছি। সো এটাকে আপনারা কপি করে নেবেন, নেওয়ার পর প্রথম সেশনে এসে এখানে পেস্ট করে দিবেন, তারপর এন্টার করবেন। সো আমাদের ডেমো ফোল্ডারটা কপি হয়ে গেল আমাদের হোম ডিরেক্টরিতে। সো আমরা আবার সিডি টাইপ করে হোমে চলে যাই, দেন ls, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডেমো ফোল্ডারটা এখানে চলে আসছে। সো এভাবে আপনারা কোনো ফাইল ফোল্ডার কপি করতে পারবেন। সো এখন আমরা আবার সিডি স্ল্যাশ এসডি কার্ড টাইপ করে আমাদের ইন্টারনাল স্টোরেজে আবার যাই। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারনাল স্টোরেজ আসছে। সো এখানে আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করব। সো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা টাস্ক কমান্ড ইউজ করে exxx.py নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। দেন আমরা এখানে একটা ফোল্ডারও ক্রিয়েট করি। ফোল্ডার ক্রিয়েট করার জন্য mkdir, দেন ফোল্ডারের নাম দিলাম এক্সাম্পল, দেন এন্টার। সো আমরা যদি আবার স্টেপ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে exx.py এবং এক্সাম্পল নামে একটা ফোল্ডার এবং ফাইল তৈরি হয়েছে। সো এই দুইটা ক্রিয়েট করার মূল কারণ হচ্ছে আমরা এখন আপনাদের দেখাবো কিভাবে আমরা কোনো ফাইলকে মুভ করতে পারি আমাদের হোম ডিরেক্টরিতে। সো এগুলো ইম্পর্টেন্ট, আপনারা নোট করে রাখবেন। সো মুভ করার জন্য আমাদের টাইপ করতে হবে mv কমান্ড, দেন আমাদের ধরুন আমরা exx.py এটাকে মুভ করবো আমাদের হোম ডিরেক্টরিতে। সো এটা ফাইলটার নাম লিখলাম, লেখার পর দেন আমাদের $সাইন দিতে হবে, দেন হোম ক্যাপিটাল লেটার হোম, দেন এন্টার। সো আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটা এবার মুভ করব। এটার নিয়ম একটু আলাদা। এক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে mv দেন একটা স্পেস দেন হাইফেন দেন v আবার স্পেস আপনার ফোল্ডারের নেম,
দেন স্পেস, এখানে $, আবার ক্যাপিটাল লেটারে হোম, এন্টার। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেসেজ দিচ্ছে যে ডিরেক্টরি রিমুভ এক্সাম্পল, এটা মুভ হয়ে গেছে হোমে। সো এটা আমাদের হোমে মুভ হয়ে গেছে। আমরা এখন এটাকে চেক করব। আমরা আবার সিডি টাইপ করে আমাদের হোম ডিরেক্টরিতে চলে গেলাম। স্ক্রিনটাকে ক্লিয়ার করে নেই বোঝার সুবিধার্থে। দেন আবার এলএস টাইপ করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এক্সাম্পল এবং exx.py দুটা ফাইল এবং ফোল্ডার মুভ হয়ে চলে আসছে। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন কিভাবে মুভ এবং কপি করতে হয়। সো আমি এখন আমার ইন্টারনাল স্পেস থেকে হেল্পলাইন এবং আমাদের যে ডেমো ফোল্ডারটা তৈরি করছিলাম এই দুইটাকে আমরা ডিলিট করে দিই, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কাজগুলা। তো আমরা এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ইন্টারনাল স্টোরেজে, ফাইল ম্যানেজার থেকে BOSS বস। দেন আমরা আবার টার্মাক্সে চলে আসলাম। আসার পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে আমরা এতক্ষণ শিখছি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ থেকে কিভাবে আমাদের টার্মাক্সের হোমে কোনো ফাইল মুভ কপি করতে হয়। সো আমরা এখন শিখবো হোম ডিরেক্টরি থেকে কিভাবে আমাদের এসডি কার্ড মানে আমাদের ইন্টারনাল স্টোরেজে কোনো ফাইলকে মুভ করতে হয়। সো এটার জন্য আমাদের টাইপ করতে হবে এমভি, দেন আমাদের যে ফাইলটা আমরা মুভ করব সেই ফাইলটার নাম, আমি আমাদের helpline.txt ফাইলটাকে মুভ করতেছি। দেন এটা লেখার পর আপনাদের একটা স্ল্যাশ দিতে হবে, দেন এসডি কার্ড। দেন আপনারা এন্টার করে দেখতে পাবেন যে আমরা আবার আমাদের এসডি কার্ড ডিরেক্টরিতে চলে যাই, আমাদের ইন্টারনাল স্টোরেজ ডিরেক্টরিতে যাই। যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে helpline.txt যে ফাইলটা মুভ করলাম এটা এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের এখান থেকে আবার আমরা একটা ফোল্ডার মুভ করে নিব। সো ধরুন আমি এখান থেকে আমাদের ডেমো ফোল্ডারটাকে মুভ করব। সো এর জন্য এমভি দেন স্পেস দেন -v দেন ডেমো স্পেস স্ল্যাশ এসডি কার্ড। ধরুন আমি আমাদের এই ডেমো ফোল্ডারটাকে মুভ করব যে বস নামে ফোল্ডারটা ক্রিয়েট করলাম ওইটাতে। সো এটার জন্য আমাদের স্ল্যাশ এসডি কার্ড আবার স্ল্যাশ দেন বস দিয়ে এন্টার করলে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ডিরেক্টরি ডেমো এবং ওইটাকে মুভ হয়ে বস ডিরেক্টরিতে চলে গেছে। সো আমরা এলএস টাইপ করি। সো আবার আমরা আমাদের ইন্টারনাল স্টোরেজে যাই, দেন আমরা সিডি বস লিখে আমাদের বস ডিরেক্টরিতে এন্টার করি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেমো নামে ফোল্ডারটা এখানে মুভ হয়ে চলে আসছে। সো আমরা এটাকে স্ক্রিনটাকে ক্লিয়ার করলাম। এখন এলএস টাইপ করলে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা সেই ডেমো ফোল্ডারটাতে সামনে আছি, মানে আমরা সেই আমাদের বস ফোল্ডারের ভেতরেই আছি। সো আমরা এখন এখান থেকে ব্যাক করব কিভাবে? সো ব্যাক করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে সিডি একটা স্পেস দেন ডাবল ডট দিয়ে এন্টার করলে আমাদের সেই ব্যাক ডিরেক্টরিতে আমরা ফেরত আসবো। সো এখানে একটা কথা হচ্ছে যে আমরা যখন কোনো ডিরেক্টরিতে প্রবেশ করি সেক্ষেত্রে আমরা সিডি টাইপ করি এবং আমরা যখন কোনো ডিরেক্টরি থেকে ব্যাক করব তখন আমাদের সিডি স্পেস ডাবল ডট দেন এন্টার করতে হবে। এটা মনে রাখতে হবে সবসময়, আপনারা এটা নোট করে রাখবেন। সো আমি আপনাদের আরেকটু দেখাই যে ধরুন আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড ডিরেক্টরিতে প্রবেশ করব, এই জন্য আমাদের টাইপ করতে হবে সিডি অ্যান্ড্রয়েড। দেন এলএস টাইপ করে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েডের মাঝে যে আমাদের ফোল্ডার গুলো আছে সেগুলো। ধরুন আমি আরো একটু ভেতরে যাই, সেক্ষেত্রে আমাদের সিডি দেন ডাটা টাইপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমাদের অ্যান্ড্রয়েডের ডাটা ফোল্ডারে যতগুলো ফাইল আছে সবগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের সিডি টাইপ করে এন্টার করে আমরা এখান থেকে ব্যাক করতে পারবো, আবার সিডি টাইপ করে আমরা আবার ব্যাক করতে পারবো এবং আমাদের মেইনলি ইন্টারনাল স্টোরেজের হোম ডিরেক্টরিতে চলে আসবো।
সো এখন আমরা শিখবো আমাদের এই ডিরেক্টরি থেকে কোনো একটা ফাইলকে আমরা ডিলিট করবো কিভাবে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যখন কোনো একটা ফাইলের প্রয়োজন হয় না তখন সেটাকে ডিলিট করতে হয়। সো এটা কিভাবে করব? সো এটার জন্য আমাদের কোনো ফাইলকে ডিলিট করার জন্য টাইপ করতে হবে rm, তবে আমি helpline.txt এটাকে রিমুভ করে দেবো। সো ওই যে ফাইলটার নাম লিখতে হবে, দেন এন্টার। সো এখন স্টেপ দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত helpline.txt ফাইলটা ডিলিট হয়ে গেছে। সো আমরা এখন ফোল্ডার কিভাবে ডিলিট করব? সো ফোল্ডারের ক্ষেত্রে একটু আলাদা, মানে সবকিছুই ফাইলের ক্ষেত্রে আলাদা, ফোল্ডারের ক্ষেত্রে আলাদা। সো এটা মনে রাখতে হবে আপনাদের। তো ফোল্ডারের ক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে rm স্পেস rf। ধরুন আমি বস ফোল্ডারটাকে রিমুভ করে দিব। সো দেন এখানে বস টাইপ লিখে এন্টার করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বস ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। সো বসের মাঝে যে ফোল্ডার ছিল ডেমো, সেটাও রিমুভ হয়ে গেছে। সো মাল্টিপল ফোল্ডার রিমুভ করার জন্য rm স্পেস rf বস, ফোল্ডারের নাম দিয়ে এন্টার করলে সেই ফোল্ডারটা রিমুভ হয়ে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। সো আরেকটা জিনিস শিখবো আমরা, এই জন্য আমাদের trust.ex.txt নামে একটা ফাইল আমরা ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সো এরপর আমরা আবার এলএস টাইপ করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ex.txt নামে একটা ফাইল তৈরি হয়েছে। সো এখন ধরুন আমরা তো শিখলাম যে ইন্টারনাল স্টোরেজ থেকে টারমাক্সের হোম ডিরেক্টরিতে কিভাবে কোনো ফাইল মুভ বা কপি করতে হয়। সো এখন যদি আমরা চাই যে আমাদের যে এখানে যে ফোল্ডার গুলো দেখতে পাচ্ছেন যে ধরুন ex.txt ফাইলটা আমরা আমাদের এখানেরই কোনো একটা ফোল্ডারে মুভ করব। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সো ধরুন আমরা ex.txt ফোল্ডারটাকে ইউএসি, লাস্টে দেখতে পাচ্ছেন ইউএসি, এই ফোল্ডারটাতে মুভ করব। সো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের টাইপ করতে হবে mv দেন ex.txt, দেন এখানে কোনো স্ল্যাশ ইউজ করা যাবে না বা এখানে কোনো ডলার সাইন ইউজ করা যাবে না। এখানে ডিরেক্টলি ইউজ করতে হবে ইউএসি, মানে যে ফোল্ডারটাতে মুভ করবেন সেই ফোল্ডারের নাম। সো আমি এখানে ইউএসি দিয়ে এন্টার করলাম। সো আপনারা যদি এখানে কোনো স্ল্যাশ ইউজ করেন তাহলে সেটা এরর আসবে। সো আপনারা এখানে আমি এখানে সিডি টাইপ করে ইউএসসি ফোল্ডারটাতে ঢুকলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত ex.txt ফাইলটা মুভ হয়ে গেছে। সো আপনারা এভাবে কোনো ডিরেক্টরি এর ভিতরে, মানে ভিতরে যদি কোনো ফোল্ডার বা ফাইল মুভ করা লাগে, সেক্ষেত্রে এভাবে আপনারা মুভ করবেন। সো এখন একটু অন্য প্রসঙ্গে আসি। সো ধরুন আমি আমার ফোনটা কোন আর্কিটেকচারের বেস তৈরি সেটা জানতে চাচ্ছি। সো এর জন্য আমাদের টাইপ করতে হবে uname স্পেস -m দিয়ে এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ARCH64। সো আমি যে ফোনটা ইউজ করছি এটা এই আর্কিটেকচারে তৈরি। সো এখন যদি আমরা জানতে চাই যে আমাদের ফোনের কার্নেলটা কিসের, সো এর জন্য আমাদের টাইপ করতে হবে uname দেন একটা স্পেস দেন -a। এটা দিয়ে এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে ফোনটা, বিশেষ করে অ্যান্ড্রয়েড সকল ফোনই একই রকম, লিনাক্স লোকাল হোস্ট। সো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের লিনাক্স এর আন্ডারে আমাদের যে কার্নেলটা আছে সেটা লিনাক্স এর আন্ডারে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এখন আমরা আমাদের ইন্টারনেট কনফিগারেশন সম্পর্কে একটু জানবো। সো এটার জন্য আমাদের টাইপ করতে হবে ifconfig, ifconfig। এটা লিখে এন্টার করলে আপনারা একটু জুম আউট করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা আইপি আছে। একটা আছে লোকাল হোস্টের আইপি, আর একটা আছে ইথারনেট, আর একটা আছে যখন আপনি কোনো ওয়াইফাই এর আন্ডারে কানেক্ট হবেন সেক্ষেত্রে আরেকটা আইপি, মানে বিভিন্ন আইপি আছে। সো এগুলো হচ্ছে আমাদের লোকাল আইপি। সো এখন আমরা দেখব যে আমাদের পাবলিক আইপি কিভাবে আমরা পাবো। পাবলিক আইপি বলতে আমাদের যে ইন্টারনেট ইউজ করলে আমাদের যে একটা আইপি শো হয় সেটা।
সো আমি আমার আইপিটা এখান থেকে গুগলে সার্চ করে দেখাই দিচ্ছি আপনাদের। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইপিটা 103.230। সো এখন এটার জন্য আমাদের টার্মাক্সে এসে টাইপ করতে হবে curl curl, দেন টাইপ করতে হবে ifconfig.me। এটা লিখে এন্টার করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে আমার আইপিটা শো হচ্ছে, যেটা হচ্ছে আমার পাবলিক আইপি। সো এখন ধরুন যে আমি জানতে চাচ্ছি আমার নেটওয়ার্কটা রানিং আছে নাকি। সো এটার জন্য আপনাদের যেটা করতে হবে, সেটার জন্য আপনাদের টাইপ করতে হবে পিং PING। ধরুন আমি গুগল সার্ভারটাকে রান করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের google.com টাইপ করে এন্টার করলাম। সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গুগলের যে পিংটা এটা শো করতেছে। সো তার মানে আমাদের নেট কানেকশনটা একদম পারফেক্ট। সো এখন আমরা Ctrl+Z দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখন আমরা আমাদের নেটওয়ার্কের কনফিগারেশন সম্পর্কে জানবো, অ্যাডভান্স কনফিগারেশন। সো এটার জন্য আমাদের টাইপ করতে হবে NETSTAT। এটা লিখে এন্টার করলে আপনার নেটওয়ার্কের জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক গুলো লাইন চলে আসছে, অনেকগুলো আমাদের সকেটের ইন্টারফেস চলে আসছে। সো আমি যে নেটওয়ার্ক ইউজ করতেছি সেই নেটওয়ার্কের যে সকেট গুলো আছে সেই সকেট গুলার ইন্টারফেস এখানে শো হচ্ছে। সো আপনারা এটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। সো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। সো এখন ধরুন আমার একটা ইনস্ট্যান্ট টেক্সট ফাইল ক্রিয়েট করা দরকার, যেক্ষেত্রে আমার ন্যানো এডিটর ওপেন করা সম্ভব হচ্ছে না, বা আমার এখন এডিটরে যাওয়া পসিবল হচ্ছে না। সেক্ষেত্রে খুবই ফাস্টলি কিভাবে একটা টেক্সট ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। তো এই জন্য আমাদের যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে ইকো ECHO, দেন একটা স্পেস, দেন একটা ডাবল কোটেশন, দেন আপনার টেক্সট ফাইলটুকু এখানে লিখতে হবে। লেখার পর আবার ডাবল কোটেশন দিয়ে এই লেখাটা শেষ করতে হবে, দেন একটা স্পেস দিয়ে একটা লেস দেন একটা স্পেস, দেন এখানে আপনার ফাইলের নামটা লিখবেন। আমি লিখতেছি .txt দিয়ে এন্টার করলে আমাদের txt ফাইলটা সেভ হয়ে যাবে। সো এখন যদি আমি ls টাইপ করি, এখানে দেখতে পাচ্ছেন যে a.txt নামে একটা ফাইল সেভ হয়েছে। সো আমরা cat দিয়ে ফাইলটাকে রান করি। সো cat a.txt দিয়ে রান করলে এখানে দেখতে পাচ্ছেন যে টার্মাক্স সাবলাইন যেটা লিখলাম এটা এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা ইনস্ট্যান্ট একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে ফেলতে পারেন। সো এখন আমি কয়েকটা ফোল্ডার এবং কয়েকটা ফাইল ক্রিয়েট করব। এই জন্য আমি টাস file1 file2 দিয়ে এন্টার করলাম। সো দেখুন একবারে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, file1 file2। সো এবার মাল্টিপল ফাইল ক্রিয়েট করতে হলে এভাবে পরপর স্পেস দিয়ে আপনি লিখে যাবেন, তাহলে মাল্টিপল ফাইল তৈরি হবে। সো আমি এখন আরো দুইটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। সেটা হচ্ছে যে mkdir folder1 folder2, দেন এন্টার করলাম। দেখেন দুইটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো এখন আমি ধরুন যে আমার ফাইল যেটা আছে 1, এখানে এক্সিকিউটেবল পারমিশন দিব। সো এক্সিকিউটেবল পারমিশন দেওয়ার জন্য আমাদের যেটা টাইপ করতে হবে সেটা হচ্ছে chmod, দেন একটা স্পেস +x, দেন স্পেস আপনার যে ফাইলটার নাম লিখে দিবেন। আমি file1 লিখে দিচ্ছি, তারপর এন্টার করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ls টাইপ করলে এখানে দেখতে পাচ্ছেন যে file1 একটা গ্রিন কালারে আসছে। সো এটা এক্সিকিউটেবল হয়ে গেছে। সো এখন আমি এটা আরেকটা নিয়মে দেওয়া যায়, মানে একইভাবে আপনি আরেকটা কমান্ড ইউজ করে এভাবে একটা ফাইলকে এক্সিকিউটেবল করতে পারেন। সো এটার জন্য টাইপ করতে চাই chmod একটা স্পেস 777, দেন আবার স্পেস, দেন আপনার ফাইল নেম, আমি file2 দিয়ে এন্টার করলাম। সো আবার ls, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের file2টাও এক্সিকিউট হয়ে গেছে। সো এভাবে আপনারা দুইটা নিয়মের একটা ফলো করে আপনারা কোন ফাইলকে এক্সিকিউটেবল করতে পারেন। সো এখন ধরুন আপনার অনেকগুলো ফাইল আছে, সবগুলোকে আপনার এক্সিকিউটেবল করা লাগবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার টাইপ করতে হবে chmod স্পেস +x, দেন স্পেস এখানে স্টার্ট টাইপ করবেন। টাইপ করে এন্টার করে দিবেন, দেখবেন যে সবগুলো ফাইল একবার এক্সিকিউটেবল হয়ে যাবে।
সেক্ষেত্রে ফাইলগুলো এক্সিকিউটেবল হয়, ফোল্ডার কখনো এক্সিকিউটেবল হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বাদ বাকি দুটো ফাইল ছিল, সেই দুটো এক্সিকিউটেবল হয়ে গেছে, মানে গ্রিন কালার হয়ে গেছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। সো এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, সেটা হচ্ছে সিএএল টাইপ করে এন্টার করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বর্তমানে যে ক্যালেন্ডারটা আছে ডিসেম্বর 2020, সো এটা শো করতেছে। দেন আপনার ডেটটাও শো করবে, আজকে কত তারিখ। সো ধরুন আমাদের অন্য কোনো একটা ডেট দেখার দরকার, মানে অন্য কোনো একটা সময়ের ক্যালেন্ডারটা আমার দেখার দরকার। সো ধরুন আমি 2019-এর ক্যালেন্ডারটা আমার দেখতে ইচ্ছা হচ্ছে, আমি ওটা দেখবো। সো এই জন্য সিএল স্পেস 2019 লিখে এন্টার করবেন। সো দেখুন এখানে 2019-এর যে ক্যালেন্ডারটা আছে সেটা পুরোটাই চলে আসছে, অল মান্থ আছে, এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। সো ধরুন আমি 1998 সালের একটা ক্যালেন্ডার দেখতে চাচ্ছি। সো এটা টাইপ করবেন সিএল 2019, সরি 1998। সো এখানে ওটা চলে আসবে। সো এভাবে আপনার ক্যালেন্ডার দেখতে পারেন। তো এখন ধরুন আমি আমার ডিস্কের আমার যে ইন্টারনাল স্টোরেজের যে ডিস্ক আছে সেটার স্পেস বা সেটার ইনফরমেশন দেখতে চাচ্ছি। তো এই জন্য আপনারা টাইপ করবেন ডিএফ, লিখে এন্টার করবেন আপনাদের ডিস্কে কতটুকু স্টোরেজ অ্যাভেলেবেল, কতটুকু ইউজ হয়েছে, রুট ফোল্ডার বা অন্যান্য ফোল্ডার বা ইন্টারনেট কতটুকু স্পেস ইউজ করছে সেটা দেখতে পারবেন। সেটাকে ক্লিয়ার করে দিলাম। সো এখন আমি দেখতে যাচ্ছি আমার ইউজার ইন্টারফেস, আমার হচ্ছে আমি যে টার্মসটা ইউজ করতেছি আমার ইউজার। সো এখন এই জন্য আমি টাইপ করতেছি WHOAMI, ওয়ামি টাইপ করে এন্টার করলে আপনাদের যে আপনি যে টার্মাক্স এর আপনার যে ইউজার নেমটা সেটা দেখতে পাবেন। রুটের ক্ষেত্রে এটা একটু অন্যরকম আসে, রুটের ক্ষেত্রে অনেক সুবিধা বেশি। সো এখন আমরা দেখতে যাচ্ছি যে আমার যে ফোনের মেমোরি ইনফো। সো মেমোরি ইনফো দেখার জন্য ক্যাট স্পেস স্ল্যাশ PROC দেন স্ল্যাশ দেন MEMINFO দেন এন্টার করবেন। এন্টার করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন ফাইল বা কোন জিনিসে কতটুকু স্পেস আপনার ইউজ হয়েছে, বা আপনার অ্যাক্টিভ ফাইল, আনঅ্যাক্টিভ ফাইল, আপনার লক ফাইল, আপনার ব্লক ফাইল, বা যত কিছু আছে, যত ইনফরমেশন আছে সবগুলো এখানে দেখতে পারবেন। সো ধরুন আমি এখন দেখতে চাচ্ছি যে আমার সিপিইউ ইনফরমেশনটা। সো একই নিয়মে আপনি ক্যাট টাইপ করবেন, দেন স্পেস দেন স্ল্যাশ PROC দেন স্ল্যাশ CPUINFO দিয়ে এন্টার করবেন। আপনার সিপিইউ এর ফুল ইনফরমেশন এখানে দেখতে পাবেন। আপনার কোন কোর কতটুকু গিগাহার্টজ ইউজ করতেছে, বা কোন কোরের কতটুকু থ্রেড, বা আপনার হার্ডওয়্যার ইনফরমেশন, আপনার প্রসেসরটা কোন আর্কিটেকচারে, এভরিথিং এখানে শো হবে। সো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। সো এখন আমরা ধরুন যে এক্সটার্নাল কোনো টুলস ইনস্টল করব। এক্সটার্নাল টুল বলতে সবগুলো টুলস তো আর টার্মাক্সের মাঝে থাকে না, কিছু কিছু টুলস আছে যেগুলো কাস্টম ভাবে কোনো একজন ডেভেলপার তৈরি করে। সো এজন্য আমাদের github.com আছে যেখানে কাস্টমাইজ টুলস পাওয়া যায়। সো ওইখান থেকে আমরা একটা টুলসকে কপি করব, কপি করে এনে আমাদের টার্মাক্সে ক্লোনিং করে এখানে ইউজ করব। সো আমি যাই গিটহাবে লিখে এন্টার করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক আমাকে একটা সাজেস্ট করতেছে MVF নামক টুলস। আমি এটাতেই ঢুকি আপনাদের দেখানোর সাপেক্ষে। সো এখানে দেখতে পাচ্ছেন যে MVF 97 স্টার টুলসটা অনেক ভালো মনে হচ্ছে। সো এখান থেকে আপনারা এই টুলসটার লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর এখানে এসে গিট আমরা প্রথমে গিট এন্টার করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গিট প্যাকেজটা ইনস্টল নাই। সো এখান থেকে আমাদের গিটটাকে ইনস্টল করে নিতে হবে ফার্স্ট টাইম। সো pkg ইনস্টল গিট টাইপ করে আমাদের গিটটাকে ইনস্টল করে নিতে হবে।
সো কোনো পারমিশন যদি চাই স্পেস করে এন্টার করে দিবেন। সো এরপর আমাদের গিটটাকে ক্লোনিং করার জন্য টাইপ করতে হবে গিট স্পেস ক্লোন স্পেস আপনাদের যে গিট ক্লোন লিঙ্কটা সেটা এখানে পেস্ট করে দিতে হবে। দেওয়ার পর কয়েক সেকেন্ডের মাঝে ক্লোনিং হয়ে যাবে। দেন এলএস করলে দেখতে পারবেন যে এখানে mvf নামক একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে, মানে এই mvf ডিরেক্টরির মাঝে আমাদের mvf টুলসটা অ্যাভেলেবেল। সো এখন সিডি টাইপ করে mvf এ আমরা প্রবেশ করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে mvf.py নামে একটা ফাইল দেখা যাচ্ছে। তো py মিন হচ্ছে এটা পাইথনের ফাইল। সো আমাদের তো পাইথন ইনস্টল করা নেই, সো আমরা পাইথন টাইপ করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে পাইথন ইনস্টল করতে বলতেছে আমাদের। সো pkg ইনস্টল পাইথন টাইপ করলাম। সো পাইথন এবং পাইথন 2 দুটাই আমাদের খুব প্রয়োজন, কারণ এখন পাইথন 2 রানিং চলতেছে, অনেক পাইথন 1 আগে চলতো। সো এখন পাইথন 2 এবং পাইথন 1 দুইটাই আমরা ইনস্টল করব। দুইটা লিখে আমরা এন্টার করলাম। সো পাইথন 1 এবং পাইথন 2 একটু বড় প্যাকেজ, এটা ইনস্টল হতে কিছু সময় লাগবে। তো আপনারা যদি কোনো পারমিশন চাই সেক্ষেত্রে ওয়াইপেস করবেন, ওয়াইপেস করে একটু ওয়েট করতে হবে। সো আমাদের পাইথন 1 এবং পাইথন 2 ইনস্টল হয়ে গেলে আমরা এখন python.mvf.py দিয়ে রান করার চেষ্টা করি। সো এখানে দেখেন যে পাইথন mvf.py দিয়ে এন্টার করলে আমাদের একটা এরর আসতেছে, মানে আমরা বুঝলাম যে এটা পাইথনের প্রোগ্রাম না, মানে পাইথন 1 এর প্রোগ্রাম না। সো আমরা এখন টাইপ করব পাইথন 2 দিয়ে এটা রান করার। সো পাইথন 2 mvf.py দিয়ে এন্টার করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে pip2 ইনস্টল মেকানাইজ। সো আমাদের pip2 ইনস্টল করতে বলতেছে, আমাদের pip2 ইনস্টল মেকানাইজ লিখে আমরা এন্টার করি। সো এখানে কিছু সময় লাগবে। আমাদের এই pip2 একটা পাইথনেরই আলাদা একটা প্রোগ্রাম, যেটার মাঝে আমাদের যে mvf.py টুলসটা আমরা ইনস্টল করতেছি, এটার যত ইনস্টলেশন প্রসেস আছে সে পিপ এগুলোকে হ্যান্ডেল করবে এবং ইনস্টল করে নিবে। সো এরপর আমরা যদি এখন টাইপ করি পাইথন 2 mvf.py, সেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের mvf টুলটা সাকসেসফুলি ভাবে রান হয়েছে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এই টুলসটাকে ব্যাক করার জন্য আমাদের কন্ট্রোল জেড টাইপ করতে হবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পাইথন প্রোগ্রাম দ্বারা কোনো টুলসকে ওপেন করতে হয়, বা কিভাবে গিটহাব থেকে কোনো একটা টুলসকে নিয়ে এসে ক্লোনিং করতে হয়। সো আপনারা বুঝতে পারছেন কিভাবে কোনো ফাইল কপি করতে হয়, মুভ করতে হয়, বা টার্মাক্সে যে বেসিক কাজগুলো সবসময় প্রয়োজন হয়, এগুলো সবসময় লাগে। সো আশা করছি আপনারা সম্পূর্ণটা শিখতে পারছেন। সো এটা যদি আপনি জেনে থাকেন বা এগুলো যদি আপনি প্রতিনিয়ত প্র্যাকটিস করেন, তাহলে পরবর্তীতে যে অ্যাডভান্স টিউটোরিয়াল বা অ্যাডভান্স কাজগুলো করবেন সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হবে না। কারণ আজকে যদি আপনি কপি একটা ডিরেক্টরি থেকে অন্য একটা ডিরেক্টরিতে কপি করতে না পারেন, বা কোনো ফাইলকে মুভ করতে না পারেন, বা কোনো লোকেশন সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি তো পরবর্তীতে অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার অনেক অসুবিধা হবে। সো এই টিউটোরিয়ালটা আমি আশা করতেছি সবারই ভালো লাগছে, বা যারা নতুন আছে তাদের অনেক উপকার হয়েছে। যদি ভালো লেগে থাকে, যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করুন কোথায় বুঝেন নাই বা কোথায় এরর আসছে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে যারা টার্মার্ক সম্পর্কে জানতে চায়, টার্মার্ক শিখতে চাই। সো আশা করছি আর টার্মার্ক শিখুন, টার্মার্ককে ভালো কাজে ব্যবহার করুন, আর দেশের সিকিউরিটি সাইবার এক্সপার্ট হিসেবে কাজ করুন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।